ওকে, আমি দিয়ে দিয়েছি রেকর্ড পারমিশন। তো আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে 8 বিট কোড ইউজ করা হয়, যেহেতু আমরা 2D ইমেজ নিয়ে আলোচনা করছি এবং সেখানে 0 থেকে 255 পর্যন্ত তোমার নাম্বার পর্যন্ত এগুলাকে রিপ্রেজেন্ট করা যায়। সেজন্য 0 তো এটাকে আবার আমরা 256 কে যদি আমরা বাইনারিতে ইয়ে করি, বাইনারিতে কনভার্ট করি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তার মানে 8 বিট কোড আমরা বিশেষ করে এখানে ইউজ করব। তো আমরা কোডিং রিডান্ডেন্সি নিয়ে আরো আসবো। তো আমরা আরো বাকি দুইটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে টেম্পোরাল স্পেশাল অর টেম্পোরাল রিডান্ডেন্সি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, বিকজ অফ পিক্সেল অফ মোস্ট 2D ইন্টেন্সিটি অ্যারেস আর কোরিলেটেড স্পেশালি, আমরা বলেছিলাম এক একটার সাথে একটা কোরিলেটেড, দ্য ইনফরমেশন ইজ রেপ্লিকেটেড আননেসেসারিলি, তাহলে কি হয়, রেপ্লিকা তৈরি হয় একটা আরেকটা জায়গায়। তো ওই জিনিসটাও আমরা আমাদের দূর করতে হবে। ইন ভিডিও সিকোয়েন্স টেম্পোরারি কোরিলেটেড পিক্সেল আর অলসো ডুপ্লিকেট ইনফরমেশন, ঠিক আছে, মানে একটার সাথে একটা কোরিলেটেড হয়। 3 নম্বরে হচ্ছে সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি ইন মোড 2D ইন্টেন্সিটি অ্যারেস কন্টেইন ইনফরমেশন দ্যাট আর ইগনোরড বাই হিউম্যান ভিজুয়াল সিস্টেম। কিছু কিছু জিনিস আছে ইনফরমেশন যেগুলো হিউম্যান ভিজুয়াল সিস্টেম দ্বারা আমরা ইগনোর করি, এটাও একটা রিডান্ডেন্সি। দ্য রিডান্ডেন্ট ইন সেন্স ইজ, ইট ইজ রিডান্ডেন্ট ইন সেন্স দ্যাট ইট ইজ নট ইউজড, কারণ এটা আমরা যেহেতু আমরা নিজেরাই ভিজুয়াল সিস্টেম দ্বারা ইগনোর হয়, তাহলে এটা তো আমরা আমাদের মানে যে কাজের জন্য আমরা সেটা অনেক সময় ইউজ করা হয় না, সেজন্য এটাও এক ধরনের রিডান্ডেন্সি, যদিও আমরা সেটা আমাদের যেই সেন্সর মানে অর্গান রয়েছে সেই অর্গান দিয়ে আমরা এগুলা মানে কি মানে ইগনোর হয়ে যায়। তো আমরা এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েটিং রুমে মনে হয় স্যার ওয়েট করতেছে লোকজন। ওয়েটিং রুমে তো কই, আমার এখানে তো ওয়েটিং রুমে কাউকে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, 3 জন, সরি। স্যার আপনি চাইলে আমাকে কো-হোস্ট দিয়ে রাখতে পারেন স্যার, আমি ওয়েটিং রুমে অ্যাপ্রুভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে দিচ্ছি তাহলে। ওকে, তো কোডিং রিডান্ডেন্সি আমরা এখানে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হবে সেটা হচ্ছে কোডিং রিডান্ডেন্সি। তো এটার জন্য আমরা আগে যেগুলো বলেছিলাম, কোড কি, হ্যাঁ, তারপরে হচ্ছে সিম্বল, কোড ওয়ার্ড কি, কোড ওয়ার্ড লেন্থ কি আমরা বলেছিলাম। তো টু কম্পেয়ার দ্য ইফিসিয়েন্সি অফ ডিফারেন্ট কোডিং স্কিম, যে এগুলা কোনটা মানে কোডিং স্কিম, যে কতটুকু আমরা কোড এনকোডিং বা ডিকোডিং করার ক্ষেত্রে কোনটা কত বেশি ভালো, হ্যাঁ, বা কতটুকু ইফিসিয়েন্ট, সেটা আমরা বর্ণনা করব হচ্ছে যে উই ক্যান কম্পিউট দ্য অ্যাভারেজ নাম্বার অফ সিম্বল, মানে একটা কোডে কয়টা নাম্বার সিম্বল পার কোড ওয়ার্ড, যেটাকে এল অ্যাভারেজ দ্বারা কি করা হয়, বর্ণনা করা মানে ডিনোট করা হয়। তাহলে আমরা যখন এটা করব তখন এগুলার ক্ষেত্রে আমরা কি করব, মানে এল অ্যাভারেজ বের করব, কয়টা সিম্বল আছে সেই সিম্বলগুলার পার ওয়ার্ড, পার কোড ওয়ার্ডে কয়টা হবে সেটা আমরা বের করব। যেমন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, যেটা হচ্ছে আরকে, যেটাকে আমরা বলছি ইনপুট ইন্টেন্সিটি ভ্যালু, যেটা 0 থেকে 255 এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা গ্রে লেভেলের ক্ষেত্রে নিব, ইন দ্য ইন্টারভেল 0 to L-1 ইজ ইউজ টু রিপ্রেজেন্ট, এই র্যান্ডম ভেরিয়েবলটা কিসের জন্য ব্যবহার করা হয়, ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ইন্টেন্সিটি অফ এম ইনটু অ্যান ইমেজ, একটা ইমেজের ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো যেটাকে অলসো দ্য ইচ আরকে অকার্স ইন প্রবাবিলিটি পি আরকে, না, এগুলো যখন আমরা প্রবাবিলিটি বের করব, এই আর্কের প্রবাবিলিটি হচ্ছে পি আরকে। এগুলো আমরা আগের ক্লাস, আগে চ্যাপ্টার নাম্বার 2 এবং 3 তে এগুলো এটা সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা যদি এটা এভাবে লিখি যে পি আর কে ইকুয়াল টু এন কে বাই এম ইনটু এন, যেহেতু এটা এম ইনটু এন ইমেজ, এম ইনটু এন, যেখানে কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে L-1, এই যে এই রেঞ্জের মধ্যে, এই ইন্টারভালের মধ্যে।
where L is the number of intensity value, Nk is the number of times, Nk হচ্ছে এখানে number of times the kth intensity appears in the image, যে কত টাইম, কতবার তোমার যে kth যে এসেছে। If number of bits used to represent the is value of Rk is R L Rk, তাহলে আমরা বলেছি যে একটা নাম্বার অফ বিট যেটা কি করা হয়, যে তোমার আর্কের ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা এল আর্কে ধরছি। তা এভারেজ নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইজ পিক্সেল, প্রত্যেকটা পিক্সেলকে ব্যবহার করার জন্য সেটাকে এই সূত্র দ্বারা, সেটা হচ্ছে এল এভারেজ ইকুয়াল টু, যেহেতু আমরা আমাদের রেঞ্জ হচ্ছে কে এর ভ্যালু 0 থেকে L - 1, হ্যাঁ, এল আর কে, এল এভারেজ বের করতে গেলে কি কি বের করতে হবে, এল আর কে পি আর আর কে, এই দুইটার মাল্টিপ্লিকেশন সাম করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এল এভারেজ। এবং এটাই হচ্ছে আমাদের বিশেষ করে যখন আমরা কম্প্রেশনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, যে এল এভারেজটা বের করবো আমরা। Thus the total number of bit required to represent an image is m and l average। একটার জন্য যদি এটা হয় তাহলে পুরো ইমেজের জন্য হচ্ছে এত, মানে এতটা বিট এখানে আমাদের দরকার, m into l, m into n সংখ্যক। If the intensity are represented using a natural m bit fixed length code, the r right hand side reduced to m bit। এটা তখন কি হয়ে যাবে, ফিক্সড লেন্থ কোড যখন হবে তখন এখানে আমাদের বিশেষ কোনো কাজ থাকবে না, কারণ হচ্ছে লেন্থ যেহেতু ফিক্সড, হ্যাঁ, এবং টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1, তখন আমাদের ইয়েটা আসবে যে কোনো, যেহেতু ফিক্সড লেন্থ যদি 3 বিট, প্রত্যেকটা ইয়ে যদি 3 বিট করে হয়, হ্যাঁ, তাহলে আমাদের এভারেজ আসবে কত, 3, হ্যাঁ, এখানে কোনো হেরফের হবে না যদি ফিক্সড লেন্থ কোডে, কিন্তু যখন ভেরিয়েবল লেন্থ কোডে আসবো তখন কিন্তু এল এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখছি, দেখো, যেমন এল এভারেজ আমরা বলেছিলাম ইকুয়াল টু এম, এম ইজ সাবস্টিটিউট ফর এল কে। আমরা বলেছি যদি ফিক্সড লেন্থ হয় তাহলে ফিক্সড লেন্থ হলে তখন কিন্তু লেন্থ যেহেতু সেম, তখন সেখানে কোনো এল এভারেজের কোনো হেরফের হবে না। কনস্ট্রাক্ট এম ক্যান বি টেকেন আউট সামেশন লিভিং অনলি সাম অফ ফি প্রবাবিলিটি, আমরা জানি কি টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমাদের আর কোনো ওরকম কোনো প্রবাবিলিটির ভ্যালুর কোনো হেরফের হবে না। যেমন ধরো এটা আমরা ধরলাম আর কে ভ্যালু, হ্যাঁ, আমরা বলেছিলাম একটা র্যান্ডম ভেরিয়েবল, যেহেতু এখানে 0 থেকে আমরা বলেছিলাম এটা 8 বিট সর্বোচ্চ লেন্থ হতে পারে, কারণ হচ্ছে 0 টু, আমরা যেহেতু গ্রে লেভেল ইমেজ ইউজ করব, তো গ্রে লেভেল ইমেজের তোমার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে 0 থেকে 255, ঠিক আছে, 0 থেকে 255, 0 থেকে 255 মানে এখানে কয়টা, 256টা ভ্যালু, 256টা ভ্যালু। আর এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, দেখো 2 টু দি পাওয়ার 8, যেহেতু আমরা এখানে বাইনারি ভ্যালু ইউজ করব, সেজন্য কোড লেন্থের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 8। তার মানে কি আমরা সর্বোচ্চ এখানে কয় বিট করে নিতে পারবো, আমরা হচ্ছে 8 বিট করে রিপ্রেজেন্ট করতে পারবো। সেজন্য আমরা ভ্যালু দেখো 0 থেকে 0 বাই আমাদের 0 থেকে 7 পর্যন্ত কত, 8, তাহলে আমরা সেজন্য আর এর ভ্যালু নিছি 0 থেকে 0/7, তারপরে হচ্ছে 1/7, 2/7, 3/7, আমরা এভাবে ভ্যালুগুলো নিছি, 4/7, 5/7, 7/7, দেখো আর এর ভ্যালু। আর প্রবাবিলিটি, এগুলার প্রবাবিলিটি আমরা নিলাম, নেওয়ার পর এগুলার কোড লেন্থ হচ্ছে, দেখ কোড সবগুলোর লেন্থ হচ্ছে 3, ঠিক আছে, এগুলার সবগুলোর লেন্থ হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে অ্যাজিউম অ্যান ইমেজ উইথ লেন্থ 8, আমরা বলেছিলাম লেন্থ 8, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা যদি আর এল কে ইকুয়াল টু মানে রেগুলার লেন্থ কত, সব প্রত্যেকটা লেন্থ হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে এল এভারেজ আমাদের কত হবে, এল এভারেজ ওই যে আগের সূত্রটা দিই, কে ইকুয়াল টু 0 থেকে 7, হ্যাঁ, তারপরে হচ্ছে এল আর কে এর ভ্যালু হচ্ছে, যেহেতু প্রত্যেকটা লেন্থ হচ্ছে 3, তাহলে তোমার তার ইয়ে করতে হবে না। আর এই টোটাল সবগুলো প্রবাবিলিটি সাম হচ্ছে কত, 1, হ্যাঁ, টোটাল প্রবাবিলিটি সাম হচ্ছে, এটাকে সামনে নিয়ে গেলাম, এটা টোটাল প্রবাবিলিটি সাম ইকুয়াল টু 1, তাহলে আমরা পাচ্ছি কত, 3 বিটস। যখন সবগুলা কোড ওয়ার্ডের লেন্থ থাকবে 3, তাহলে আমাদের
এল অ্যাভারেজের ভ্যালুও তখন আমাদের থাকবে 3। তাহলে টোটাল নাম্বার অফ বিট কয়টা বিট লাগবে, সেটা হচ্ছে ইমেজের সাইজ ইনটু 3। ঠিক আছে, তো এখানে এক্ষেত্রে যখন ফিক্স লেন্থ থাকবে তখন কোডিং রিডান্ডেন্সি থাকবে এত। তো এটাকে পরবর্তীতে দেখো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এর পরবর্তীতে দেখো কোডিং রিডান্ডেন্সি, আমরা যখন ভেরিয়েবল ফিক্স লেন্থ কোড ইউজ করব তখন এক ধরনের হবে, যখন এটা হচ্ছে ফিক্স লেন্থ কোড, ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড। দেখো এল এর ভ্যালু এখানে কিন্তু যেমন হপম্যান কোডিং এর ক্ষেত্রে যখন আমরা হপম্যান কোডিং দিয়ে কম্প্রেস করব তখন সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো এখানকার কোডের ভ্যালুগুলো কিন্তু ভেরি করছে। কোডের ভ্যালুগুলো ভেরি করছে, আমরা দেখাবো এটা পরবর্তীতে কোডের ভ্যালু ভেরি করছে কিভাবে, দেখো সেটা আমরা দেখাবো। এই যে তখন এল অ্যাভারেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা কি হবে তখন এল আর কে ইনটু পি আর কে, এই যে এটার সাথে এখানকার লেন্থ গুলা কি হবে গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে প্লাস এটার সাথে এটা গুণ হবে, 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 প্রত্যেকটা এটার সাথে এটা গুণ হয়ে যা আসবে সেটার ইয়ে করলে কত আসে 2.7। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে 2.7 আসে। তাহলে আমরা কোডিং রিডান্ডেন্সি কতটুকু পেলাম, কত পার্সেন্ট পেলাম, সেটা আমরা কিভাবে পাবো? আমরা যদি ফিক্স লেন্থের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 3, আর তোমার ভেরিয়েবল লেন্থ যখন আমরা ইউজ করলাম 2.7, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে আমরা 1.1 এত কি পাবো, প্রায় 10% এর মতো আমরা কি পাবো, এটা পার্সেন্টেজ প্রায় 10% এর মতো এখানে রিডান্ডেন্সি মানে ইয়ে পাবো, হ্যাঁ কোডিং রিডান্ডেন্সি পাবো। তাই আমরা টোটাল রিডান্ডেন্সি আমরা দেখেছিলাম না, টোটাল রিডান্ডেন্সি কত পার্সেন্ট রিডান্ডেন্ট সেটা আমরা বের করব কিভাবে, আমরা বলেছিলাম 1-1/CR। হ্যাঁ, এটাকে RD দ্বারা প্রকাশ করা হয় 1-1/CR। তা CR এর ভ্যালু আমরা পাইছি 1.1, 1 বাই এত, এটা এখান থেকে এখানে বাদ দিলে 0.099% আমরা কি পাবো, রিডান্ডেন্ট ডাটা এখানে রয়েছে হপম্যান কোডিং এর মাধ্যমে এখানে এত রয়েছে। আমরা যদি উপরেরটাকে করতাম তখন কি হতো, তখন আমরা এখানে দেখা যেত এখানে রিডান্ডেন্সির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, রিডান্ডেন্সির পরিমাণ আমাদের এমনিই নরমালি 3, তার রিডান্ডেন্সির পরিমাণ 3, তারপরে হচ্ছে ওটাকে যখন আমরা 1/3 দিতাম, সরি এখানে 331 পাবো, তার মানে 1, তাহলে এখানে কোনো আমরা মানে এখানে ভ্যালুটা অনেক বেশি পাবো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা যখন হপম্যান কোডিং করব তখন দেখবো এই একটু পরে আসছে আমরা হপম্যান কোডিং এর মাধ্যমে কিভাবে ডাটা কম্প্রেস করব। আর হচ্ছে ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি, আমরা বলেছিলাম যে ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি যে ভ্যালু আর কোরিলেটেড না, একটার সাথে একটা পিক্সেলগুলোর সাথে কোরিলেটেড থাকে, ঠিক আছে। পিক্সেল ভ্যালু ক্যান বি রিজনেবলি প্রিডিক্টেড বাই নেইবারস দিয়ে আমরা করতে পারি। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইন্টারপিক্সেল টু রিডিউস ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি, আমরা এটা করার জন্য কি করব, সাম কাইন্ডস অফ ট্রান্সফরমেশন, আমরা যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে করেছিলাম সাম কাইন্ডস অফ ট্রান্সফরমেশন টু বি অ্যাপ্লাইড অন দ্য ডাটা, তখন এগুলোকে যখন ট্রান্সফরমেশন করব তখন সেগুলা কি হয়ে যাবে, ওই রিডান্ডেন্সি একটার সাথে একটা ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি সেটা আস্তে আস্তে কমে যাবে। সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি, আই ইজ মোর সেনসিটিভ টু লোয়ার ফ্রিকোয়েন্সি দেন হায়ার ফ্রিকোয়েন্সি ইন ভিজুয়াল স্পেকট্রাম, আমরা জানি। সেক্ষেত্রে কি করব, ডিসকার্ড ডাটা দ্যাট ইজ পারপেচুয়ালি ইনসিগনিফিকেন্ট, মানে যে অংশটা আমার ধরো মানে দরকার নেই, তখন আমরা কি করব, ওই অংশটা ডিসকার্ড করে দিব। হ্যাঁ, ঠিক আছে, ডিসকার্ড করে আমাদের যে অংশটা দরকার নেই সেই অংশটা ডিসকার্ড করে পরবর্তীতে আমরা কাজ করব। এটা হচ্ছে সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি দূর করার টেকনিক। এবার আসি আমরা হচ্ছে জেনারেল ইমেজ কম্প্রেশন মডেল। আমরা একটা ইমেজকে কিভাবে কম্প্রেস করব, এটার জন্য একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে কি থাকবে, দুই পাশে একটা হচ্ছে এনকোডার থাকবে আর একটা হচ্ছে ডিকোডার থাকবে। তো এনকোডার এটা আবার মাঝখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে যাবে। এটা একটা চ্যানেলের মধ্য দিয়ে যাবে, তারপর সেটা তোমার কি করবে,
এনকোডার অংশে প্রথমে কি করবে, একটা ইমেজ পাবে, ইমেজ fxy আমরা জানি, সেটাকে কি করবে তোমার সোর্স এনকোডার সেটাকে কম্প্রেশন করবে, ঠিক আছে, এনকোডার সেটাকে কম্প্রেশন করবে, কম্প্রেশন করার পর চ্যানেল এনকোডার এটাকে কি করবে, নয়েজ টলারেন্ট রিপ্রেজেন্ট, যদি কোনো নয়েজ থাকে অথবা additional bits are included to guarantee detection and correction of errors due to transmission over channel. তোমরা নিশ্চয়ই হ্যামিং কোডিং পড়েছো, হ্যামিং কোডিং সবে পড়ছো না, ইয়েতে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ার কথা অথবা কমিউনিকেশনে পড়ার কথা পড়ছো তোমরা হ্যামিং কোডিং? তোমরা কি আসো? Yes স্যার, পড়ছি স্যার, ডাটাবেসে পড়ছি হ্যাঁ, এটা কিভাবে পড়ছো? স্যার। প্যারিটি বিট ইউজ করে করা হয় আর কি, চেঞ্জ করে মেসেজটাকে, একটা মেসেজে মডিফাই করে এটা সেন্ড করা হয়, পরে ওই প্যারিটি বিট ব্যবহার করে আবার আগের মেসেজটা রিট্রাইভ করা হয়। মানে যখন আমরা কোনো ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে যখন আমরা কোনো ডাটা সেন্ড করব, তো ওই ডাটা যে রিসিভার, সেই রিসিভার কি সঠিকভাবে আসলে এই সেম ডাটাকে রিসিভ করছে কিনা বা ওখানে কোনো নয়েজ রয়ে গেছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য, এরর ডিটেকশন এন্ড কারেকশনের জন্য আমরা কিছু ওই বিটগুলোর সাথে কিছু প্যারিটি বিট অ্যাড করে দিব, ঠিক আছে। পরবর্তীতে আমরা আবার প্যারিটি বিটগুলোকে চেক করব যে আসলে আমরা সেটা ইভেন প্যারিটি ধরে হোক বা অড প্যারিটি ধরে হোক, সেটা রিসিভার চ্যানেলে গিয়ে আমরা এগুলোকে চেক করব আসলে প্যারিটি বিটগুলো ঠিক আছে কিনা। যদি কোনো নয়েজ এখানে থাকে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি হবে, এই ডিকোডারে গিয়ে সে প্যারিটি বিটগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা ডেটার সাথে আলাদা কিছু প্যারিটি বিট যোগ করব, যাতে করে আমাদের মেসেজটা যেটা পাঠাচ্ছি, ডেটাগুলো পাঠাচ্ছি, সেটা যাতে কোনো এটাতে জন্য কোনো নয়েজ আছে কিনা সেটা চেক করা, এরর ডিটেকশন, কোনো এরর আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই ধরনের যে টেকনিক সেটাকে বলা হয় হ্যামিং কোডিং, ঠিক আছে। সেটা ট্রান্সমিশন দিয়ে যাবে, চ্যানেল দিয়ে যাবে, এটা আবার কি করবে, চ্যানেল ডিকোডার ওই যে ওখানে কোনো ধরনের আবার এখানে চেক করবে, হ্যাঁ, এখানে যে মানে প্যারিটি বিট ধরে আবার চেক করবে, যদি দেখা যায় যে এটা ওকে ঠিক আছে, তখন সোর্স ডিকোডার কি করবে, পরবর্তীতে ওই যে মেসেজ যেটা পাইছে সেটাকে আবার ডিকোড করে রিট্রাইভ করবে, ঠিক আছে। এটাই হলো আমাদের বিশেষ মানে ইমেজ কম্প্রেশন মডেল, ঠিক আছে। এটা বেশিরভাগ মানে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই ফলো করা হবে। তো আমরা এখানে বিশেষ করে এই চ্যানেল, যেহেতু তোমরা এগুলা এই জিনিসটা হচ্ছে প্রোডাক্ট কমিউনিকেশনের জিনিস, এগুলো আমরা এখানে বেশি আলোচনা করব, এখানে আলোচনা করব না এগুলো নিয়ে। এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো। আমরা শুধুমাত্র সোর্স এনকোডার এবং ডিকোড এনকোডার নিয়ে আমরা আলোচনা করব। সোর্স এনকোডার এবং সোর্স ডিকোডার নিয়ে আমরা এখানে আলোচনা করব। এনকোডারে কি কি অংশ থাকে? এনকোডারে কিন্তু আবার তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ম্যাপার, আচ্ছা, নো ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি, হ্যাঁ, এটা রিভার্সিবল। তাহলে ম্যাপারের কাজ হচ্ছে যে ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি আছে কিনা, সেটা সে করবে। তারপরে হচ্ছে কোয়ান্টাইজার, নো সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি নট রিভার্সিবল ইন জেনারেল, এটাকে রিভার্সিবল করা যায় না। তো এটা কেন কোনো সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি আছে কিনা মানে থাকলে সেটাকে আমরা দূর করব। তারপর হচ্ছে সিম্বল এনকোডার, ওই যে আমরা এনকোডিং টেকনিক পড়ছিলাম, এনকোডস ডেটা অ্যাকাউন্ট ফর কোডিং রিডান্ডেন্সি দূর করবে, এটা হচ্ছে সিম্বল এনকোডারের মাধ্যমে। তারপর পরবর্তীতে ডাটাটা কম্প্রেস হয়ে তোমার চ্যানেলের মধ্য দিয়ে যাবে। তাহলে এনকোডারের তিনটা অংশ, একটা হচ্ছে ম্যাপার, কোয়ান্টাইজার, আর একটা হচ্ছে সিম্পল এনকোডার। ডিকোডিং সাইডে কি হবে, ঠিক উল্টা কাজ হবে। সিম্বল ডিকোডার, হ্যাঁ, ডিকোড অ্যাপ্লাইস ইনভার্স প্রসেস, নোট দ্যাট কোয়ান্টাইজেশন ইজ ইরিভার্সিবল। তারপরে হচ্ছে ডিকোয়ান্টাইজার করবে। ডিকোয়ান্টাইজার আমরা বলেছিলাম এটি রিভার্সিবল, এটা সাইকোভিজুয়াল রিডান্ডেন্সি একবার দূর হয়ে গেলে সেটাকে আমরা আগের অবস্থানে আর আনতে পারবো না। আমরা সাইকোভিজুয়াল রিডান্ডেন্সির ক্ষেত্রে যে অংশটা আমার দরকার সেই জিনিসটাই আমরা এখানে নিব। তো এটা যেভাবে করেছি ওটা ওভাবেই থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে ইনভার্স ম্যাপার, তখন কি করবে, সে ম্যাপিং করবে, সে ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি, হ্যাঁ, দূর করবে, মানে আবার আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে, তারপরে আমরা আউটপুট ইমেজ পাবো।
তো এখানে এই চিহ্নটা দেওয়ার মানে হলো আমরা যেহেতু লসলেস এবং লসি দুই ধরনের কাজ দুই ধরনের তোমার ইমেজ কম্প্রেশন টেকনিক ইউজ করব, সেক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে 100% আমরা রিভার্সিবল মানে আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে লসলেস কম্প্রেশন। আমরা বলেছিলাম দুই ধরনের ইমেজ কম্প্রেশন টেকনিক আছে, একটা হচ্ছে লসলেস কম্প্রেশন, সেটা হচ্ছে কি ইমেজ কম্প্রেস করব, ডিকম্প্রেস করব, আগের অবস্থায় ফিরে আসব। সেজন্য তখন আমরা দেখব যে যেটা পাইছি সেটার সাথে আগেরটার, হ্যাঁ, যদি আমরা কি করি আগেরটা থেকে ডিফারেন্স করি তাহলে আমরা রেজাল্ট পাবো 0। তার মানে হচ্ছে এখানে কোনো ধরনের মানে কোনো ধরনের লস হয়নি ডেট, হ্যাঁ, সেটা হচ্ছে লসলেস। তো এখানে লসলেস কোডিং টেকনিকে বিভিন্ন রকম কোডিং টেকনিক আছে। এক নাম্বার হচ্ছে রেপিটেটিভ সিকোয়েন্স এনকোডিং। এটা হচ্ছে এখানে আমরা যেহেতু লসলেস কোডিং টেকনিক নিয়ে আলোচনা করব, সেখানে তোমার কি থাকবে বিভিন্ন ধরনের টেকনিক থাকবে, কোডিং টেকনিক থাকবে। এক নাম্বার টেকনিক হচ্ছে রিপিটেটিভ সিকোয়েন্স এনকোডিং, যেটাকে হচ্ছে আরএলই, যেটার একটা এক্সাম্পল হচ্ছে আরএলই, যেটার নাম হচ্ছে রান লেন্থ এনকোডিং, রান লেন্থ এনকোডিং। তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এনকোডিং, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা হবে। যে এক নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যে জিনিসটা কমন ইউজ হয় সেটা হচ্ছে হফম্যান কোডিং, যেটা তোমাদের অ্যালগরিদমও ছিল। আমি হয়তো অ্যালগরিদমে তোমাদের সময় স্বল্পতার জন্য বা করার জন্য পড়াইতে পারিনি। তো এই হফম্যান কোডিংও কিন্তু এই ডাটা কম্প্রেশনে ব্যবহার করা হয়। এরিথমেটিক এনকোডিং, হ্যাঁ, এটা হচ্ছে এরিথমেটিক নরমাল আমরা যে পাটিগণিতীয় যেই কাজগুলা করি সেই কাজগুলা। আর একটা হচ্ছে LZW, হ্যাঁ, এটা তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে। একটা নাম হচ্ছে ল্যাম্পেল জিপ ওয়েলস, ঠিক আছে, ল্যাম্পেল জিপ ওয়েলস এনকোডিং। এটাও এক ধরনের খুব পপুলার একটা মানে কোডিং টেকনিক, এনকোডিং টেকনিক। আরেকটা হচ্ছে লসলেস প্রিডিক্টিভ কোডিং, হ্যাঁ, যেটার নাম হচ্ছে DPCM। আরেকটা হচ্ছে বিট প্লেন এনকোডিং, বিট প্লেন এনকোডিং, এটাও এক ধরনের এনকোডিং টেকনিক। তা আমরা সবগুলো এখানে আলোচনা করব না, আমরা কয়েকটা বেছে বেছে, যেহেতু তোমাদের আসলে মানে লেন্থ অনেক বেড়ে যাচ্ছে, সেজন্য আমরা সবগুলো আলোচনা করব না, এখান থেকে বেছে বেছে কিছু এনকোডিং টেকনিক আমরা আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হফম্যান কোডিং। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু মানে হফম্যান কোডিং থেকে কোশ্চেন আসে প্রায় সময়, তো এটাও এখানে গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমরা আগে তো ফিক্স লেন্থ এনকোডিং কোডিং টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমরা এখানে আলোচনা করব হচ্ছে ভেরিয়েবল লেন্থ এনকোডিং, ভেরিয়েবল লেন্থ, হ্যাঁ, অ্যাড্রেস কোডিং রিডান্ডেন্সি। তো এখানে কি হবে, সোর্স গ্রে লেভেল, সেটাকে আমরা এনকোড করব, কম্প্রেস ক্যান বি অ্যাচিভ বাই এনকোডিং অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং পরবর্তীতে সেটাকে ডিকোড করব, আবার সেই জিনিসটা আমরা ফিরে পাবো। ঠিক আছে, সোর্স সিম্বল হচ্ছে পিক্সেল ভ্যালু আর এনকোডেড এট এ টাইম, দেয়ার ইজ ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স সোর্স সিম্বল এন্ড কোড সিম্বল, ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স হবে, এবং অপটিমাল কোড মিনিমাইজ কোড ওয়ার্ড লেন্থ পার সোর্স সিম্বল, আমরা কোড ওয়ার্ড লেন্থ কমাবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে টেকনিকটা। এটা হচ্ছে হফম্যান কোডিং এর মেইন টেকনিক। দেখো, প্রথমে তোমাকে কি দিবে, কিছু সোর্স সিম্বল দিবে, হ্যাঁ, এটা 1 2 এবং এটার প্রবাবিলিটি দিবে, এটার রেসপেক্টিভ প্রবাবিলিটি, যেহেতু আমাদের প্রবাবিলিটি এখানে দরকার, রেসপেক্টিভ প্রবাবিলিটি দিবে আর হচ্ছে সোর্স সিম্বল দিবে। তো এটার টেকনিকটা কি, ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে সিম্বল গুলাকে অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি কি করতে হবে, সর্টেড অবস্থায় করতে হবে। ঠিক আছে, সর্টেড করতে হবে, সেটা ডিসেন্ডিং অর্ডারে করলে ভালো। ঠিক আছে, সেজন্য আমরা এখানে দেখো এগুলাকে আমরা সর্টেড করেছি অ্যাকর্ডিং টু দেয়ার প্রবাবিলিটি, হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করেছি। করার পরে পরবর্তীতে ফার্স্ট টেকনিক কম্বাইন দ্য লোয়েস্ট টু প্রবাবিলিটিস। তাহলে কি করব, আমরা দেখবো এখানকার সবচেয়ে দুইটা প্রবাবিলিটি, সবচেয়ে ছোট দুইটা কোনটা, এই দুইটাকে কম্বাইন করব।
কম্বাইন করে যে ভ্যালুটা আসবে সেটা পরবর্তী ভ্যালু পরবর্তী পাসে পরবর্তী পাসে কোন জায়গায় এটাকে প্লেস করলে আমাদের জন্য ওই আবার সর্টেড ভ্যালুটা সর্টেড অবস্থাটা ঠিক থাকবে সেটা আমরা করতে হবে। তাহলে এই দুইটাকে যোগ করলে দেখো কত আসে 0.1। তাহলে 0.1 আমরা এবার আবার বসাবো। রিপিট স্টেপ 2। এভাবে আমরা কম্বাইন করতে থাকবো until only two probabilities remain। যতক্ষণ পর্যন্ত only দুইটা প্রবাবিলিটি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমরা এই প্রসেসটাকে চালাই যাব। ঠিক আছে, এটাই হচ্ছে হপম্যান কোডিং এর মেইন ইয়ে। তাহলে দেখো আমরা পরবর্তীতে একটু ইলাবোরেটলি দেখাই। আচ্ছা, এটা এইভাবে আমরা করলাম। এই দুইটাকে, এটা হচ্ছে ফরওয়ার্ড পাস, এই দুইটাকে যোগ করলাম, এখানে আসলো। আবার এই দুইটাকে, আবার এই দুইটা ছোট, তাহলে এই দুইটাকে করলাম, করার পরে 2 হলো। 2 হলে তাহলে কত হবে, এটার উপরে চলে যাবে না, তাহলে এটা উপরে চলে গেল, এটা নিচে আসলো। আবার এই দুইটা করলাম, দুইটা করলে কত হবে 0.3, 0.3 এখানে আসলো, 0.3, 0.3, 0.6 এটা উপরে চলে গেল, আর এটা এখানে আসলো। এটা হচ্ছে ফরওয়ার্ড পাস। ঠিক আছে, আমাদের কাজ শেষ। কিন্তু এবার হচ্ছে ব্যাকওয়ার্ড পাসে আমরা কি কাজ করব। ব্যাকওয়ার্ড পাসে অ্যাসাইন কোড সিম্বল গোয়িং ব্যাকওয়ার্ড। আমরা কি করব, এখানে প্রত্যেকটাতে কোড সিম্বল দিয়ে দিব। দেখো 0 1, এবার এই 0 1 এখানে আসছে, এই 0 1 এবার এখানে আসছে, তাহলে কি হবে, এখানে যেহেতু 1 আছে এখানে 0 হবে। ঠিক আছে, এখানে 1 আছে এখানে 0 হবে। এখানে সবগুলো যেটা ইয়ে হবে না সেটা হচ্ছে 1, তাহলে এখানে 0 আছে, তাহলে এখানে 0 1 হবে। আবার এখানে আসো, এখানে কত আসে, এখান থেকে এই দুইটা চলে আসবে। হ্যাঁ, তারপরে এটা এখানে 1 আছে আর বাকি সবগুলো 0 হবে, তাহলে 1 এখানে 0 0 0 0 0 1 0 0 1 1। আবার এটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসলে কি হবে, আবার এখানে 0, এখানে 0 0 যোগ হবে, তাহলে 0 1 1 এখানে থাকবে। আবার এখানে যখন আসবে, আবার দেখো এটা কমপ্লিটলি চলে আসবে, আবার 0 যোগ হবে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটার কিন্তু লেন্থ পেয়ে গেলাম। দেখো A2 এর লেন্থ কত, A6 এর লেন্থ কত, এটার লেন্থ গুলা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে। এটা হচ্ছে এনকোডিং এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে এনকোডিং এর জন্য। তো আমরা এর পরবর্তীতে কি করব, এর পরবর্তীতে এখানকার A1 এর 6 সিম্বল উই নিড 3 বিট কোড না, প্রত্যেকটা 3 বিট কোডের 6টা সিম্বল আমরা পাইছি। দেখো তাহলে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা 6 সিম্বল উই নিড 3 বিট কোড। আমরা হচ্ছে ওই যে আগে L01 প্রত্যেকটা 3 করে না, এটা হচ্ছে ফিক্স লেন্থের জন্য। আমরা যদি ভেরিয়েবল লেন্থ যখন ইউজ করব, দেখো 3 ইন্টু 0.1, এই যে 0.1 এর জন্য কত 0.1, আর এখানে লেন্থ কত, লেন্থ হচ্ছে 3। হ্যাঁ, সেজন্য আমরা এখানে লিখছি হপম্যান কোডিং এর ক্ষেত্রে 3 ইন্টু 0.1। এবার A2 এর ক্ষেত্রে দেখো, A2 এর ক্ষেত্রে কত, A2 এর ক্ষেত্রে হচ্ছে 0.4, লেন্থ কত 1, তাহলে 1 0.4। এর পরবর্তীতে 0.3 A3 এর ভ্যালু কত, 0 1 2 3 4 5, 0.06 ইন্টু A3, 0.06 ইন্টু 0.06 ইন্টু A3 ভ্যালু কত 5। এভাবে 0.1 ইন্টু 4, 5 ইন্টু 0.04 and 2 ইন্টু 0.03, প্রত্যেকটা 6 পর্যন্ত প্রত্যেকটা নিলাম। এগুলা মাল্টিপ্লিকেশন সাম করলে 2.2 বিট আসে। দেখো তাহলে আমরা দেখলাম, আমরা যদি নরমালি 3 বিট করে প্রত্যেকটা হিসাব করতাম, 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 থেকে 6 পর্যন্ত করতাম, তাহলে আমরা প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু লেন্থ ফিক্সড, তাহলে আমরা পেতাম 3 বিটস। কিন্তু হপম্যান কোডিং এর ফলে, হপম্যান কোডিং যখন আমরা অ্যাপ্লাই করব, তখন রিডান্ডেন্সি আমাদের কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, রিডান্ডেন্সি কিন্তু আমাদের অনেক কমে যাবে। তো সেটা সেটা যদি আমরা কোডিং তোমার
বের করি, তোমার সিআর এর ভ্যালু বের করি, তাও দেখবা যে রিডান্ডেন্সি আমাদের অনেক কমে গেছে। সেম ভাবে আমরা যখন হফম্যান ডিকোডিং করব, যখন আমরা পাঠাবো চ্যানেলে, পরবর্তীতে এটা ডিকোডিং করব, তখন আমরা কি করব? ডিকোডিং ক্যান বি পারফর্ম আনএম্বিগুয়াসলি ইউজিং লুকআপ টেবল। আমরা কি করব? এই টেবলটা দেখে আমরা ইয়ে করব। প্রথমে আমরা এটা ধরে এই স্ট্রিংটা আমরা পাস করলাম ইয়ের থেকে, হ্যাঁ, পাস করার পরে এই স্ট্রিংটা পাস করার পরে রিসিভার সাইডে সে এটাকে ডিকোডিং করবে কিভাবে। প্রথমে আমরা দেখব যে জিরো দিয়ে কোনোটা আছে কিনা, নাই। 01 আছে কোনোটা, নাই। 010 নাই। 0101 চারটা, 0101 নাই। 01010 01010 এই যে A3 আছে, তাহলে এতটুক হচ্ছে A3। সেম ভাবে এতটুক গেল, এরপরে 0 নাই, এরপরে 01 নাই, কিন্তু 011 আছে না, 011 এটাকে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে A1। এরপরে দেখো 1 আছে A2, এরপরে 1 আছে A2, এর পরবর্তীতে 00 হচ্ছে তোমার A6 না, A6 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিকোডিং স্ট্রিং, ডিকোডেড স্ট্রিং আর কি। তো এই হচ্ছে আমরা হফম্যান কোডিং এর মাধ্যমে কিভাবে একটা জিনিসকে তোমার একটা ইমেজকে কম্প্রেস করব। এটা হচ্ছে। তা আরেকটা আছে তোমাদের যেটা বলছিলাম যে এই LZW র্যাম্পেল জিপ ওয়ালেস, এটা আমরা কালকে পড়বো, ঠিক আছে? এটা জাস্ট তো এটা হচ্ছে শুধুমাত্র আমরা একটা জিনিস দেখালাম, যেটা হচ্ছে লসলেস তোমার কোডিং এনকোডিং টেকনিক। আর এখন আমরা মেথড যেটা বলবো সেটা হচ্ছে লসি, যেখানে কি হবে, যখন আমরা কম্প্রেস করব তখন সেক্ষেত্রে কি হবে, সেখানে আমরা যখন এগুলাকে ডিকোড করব তখন সেক্ষেত্রে আমরা 100% ওটা রিভার্স, মানে ওটাকে ফিরে পাবো না। হ্যাঁ, আমরা কিছু মানে ওটার কাছাকাছি ভ্যালু পাবো, বা ওটার কাছাকাছি যাইতে পারবো যখন ডিকম্প্রেস করব। সেজন্য সেটাকে বলা হয় লসি মেথড, লসি কোডিং টেকনিক। একটার নাম্বার হচ্ছে ব্লক ট্রাঙ্কেট কোডিং, লসি প্রিডিক্টিভ কোডিং, একটা হচ্ছে ডিপিসিএম, তারপরে এডিপিসিএম ডেল্টা মডিউলেশন, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম কোডিং হচ্ছে ডিএফটি, হ্যাঁ, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, কোসাইন ট্রান্সফরমেশন, হ্যাঁ, এইচএআর ডিমার্ট, এগুলো হচ্ছে সবগুলা ট্রান্সফর্ম টেকনিক। সাব এন্ড কোডিং, সেটা হচ্ছে সাব এন্ড ওয়েবলেটস, এগুলো থেকে ব্যবহার করে ফ্র্যাকচারাল কোডিং, তারপর হচ্ছে ভেক্টর কন্ডেনসেশন। তো এগুলো এখানে আমরা এত বেশিগুলো নিয়ে এত বেশি পড়বো না, আমরা জাস্ট এখানকার কোডিং কম্প্রেশন টেকনিকটা আমরা এখানে আলোচনা করব, এবং লাস্টের দিকে আমরা একটা জেপিইজির কম্প্রেশন টেকনিক, লসি কম্প্রেশন টেকনিক হিসেবে জেপিইজি ইমেজ কিভাবে কম্প্রেস করে সেই জিনিসগুলো আমরা এখানে পড়বো। এখানে আরো অনেক কিছু আছে, সবগুলো সম্পর্কে ডিটেইলস আছে, কিন্তু আমরা এত বেশি এখানে পড়বো না। তো লসি কম্প্রেশন হচ্ছে transform the image into another domain to reduce interpixel redundancy. এখানে হচ্ছে image into some other domain, interpixel redundancy টা আমরা দূর করব। তো সেটার জন্য আমরা ইনপুট ইমেজকে আমরা কি করব, ইনপুট ইমেজকে আমরা n into n সাব ইমেজে ভাগ করব। ভাগ করার পরে ফরওয়ার্ড ট্রান্সফরমেশন আমরা চালাবো, চালার পরে কোয়ান্টাইজেশন করব, সিম্বল এনকোডিং করব, করার পরে ইমেজটা কম্প্রেস হবে। এই কম্প্রেস ইমেজকে আমরা যখন ডিকম্প্রেস করব তখন সেখানে কি হবে, সিম্বল এনকোডার, ইনভার্স ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে ইমেজকে আবার কি করব, যেহেতু ওইটাকে সাব ইমেজকে ভাগ করেছে, এবার সাব ইমেজগুলোকে কি করে দিব, মার্জ করে দিব। মার্জ করে ইমেজটাকে আবার ডিকম্পোজ করব, ঠিক আছে, ডিকম্প্রেস করব। তাহলে আমরা তখন সেক্ষেত্রে এখানে আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না যে আমরা আগে যে ইমেজটা আমরা কম্প্রেস করেছি সেটাকে 100% রিভার্সিবল করতে পারবো না।
তো এখানে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের কথা বলছিলাম, যেখানে আমরা এই ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে ওখানে আমরা বলেছিলাম ডিএফটি, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন, কোসাইন ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে তোমার কারহুনেন লোভি ট্রান্সফরমেশন, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো ট্রান্সফর্ম করে আমরা এগুলাকে এনকোডিং করব এবং পরবর্তীতে ডিকোডিংও করতে পারবো। জ্যাপিজি এমপ্লয়িজ ডিসিটি, ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন ফর হ্যান্ডলিং ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি। ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি দূর করার জন্য জ্যাপিজি তোমার ডিসিটি ইউজ করে। ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন, এটা ফরওয়ার্ডের ক্ষেত্রে ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন হয়, আর পরবর্তীতে ইনভার্স কোসাইন ট্রান্সফরমেশন করে আমরা এটাকে করতে পারি। তো বেসিস ফর 4x4 ইমেজ কোসাইন, এগুলাকে আমরা যখন কি করব কোসাইন ট্রান্সফরমেশন করে ইমেজগুলো বিভিন্ন ধরনের হয়ে যাবে। যেমন একটা ইমেজ, এই ইমেজকে আমরা বিভিন্ন সাব 18:8 সাব ইমেজ, CL64 কোএফিসিয়েন্ট সাব ইমেজ আমরা এখানে করতে পারি। যখন আমরা ডিএফটি করলে এরকম হবে। তারপরে হচ্ছে এখানে রুট মিন স্কোয়ার এরর থাকার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 2.32%। তারপরে হচ্ছে WHT, তারপরে ডিসিটি, এগুলো অ্যাপ্লাই করলে এগুলার বিভিন্ন রুট মিন স্কোয়ার এররের মাত্রা থেকে আমরা এই ইমেজটা কত কম্প্রেশনটা কতটুকু মানে কি হলো, কতটুকু বেটার হলো, সেটা আমরা বলতে পারবো। তো এখানে ডিসিটি সাম ইমেজ সিলেকশন এগুলো এখানে বলা হয়েছে, এবং ডিসিটি মিনিমাইজ ব্লকিং আর্টিফ্যাক্ট। হ্যাঁ, এটা আরেকটা সুবিধা আছে ডিসিটি, এটা হচ্ছে ব্লকিং আর্টিফ্যাক্ট। সেটা কি, বাউন্ডারিজ বিটুইন সাব ইমেজ ডু নট বিকাম ভেরি ভিজিবল। বাউন্ডারি গুলা, ইমেজের যে বাউন্ডারি, আমরা এজ ডিটেকশনে পড়বো ইমেজ বাউন্ডারি নিয়ে। তো সেখানে অনেক সময় কি করা যায় না, যে বাউন্ডারি গুলো সেটা ঠিক মতো ডিটেক্ট করা যায় না। তো কিন্তু এই ডিসিটির মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে মিনিমাইজ করতে পারি। তো ডিসিটি মিনার ব্লকিং আর্টিফ্যাক্ট, আরেকটা জিনিস হচ্ছে ব্লকিং আর্টিফ্যাক্ট। সেটা কি, বিটুইন বাউন্ডারিজ বিটুইন সাব ইমেজ ডু নট বিকাম ভিজিবল, যে সাব ইমেজ গুলার যে বাউন্ডারি সেটা ভিজিবল হয় না, সেটাও ডিসিটির মাধ্যমে, ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশনের মাধ্যমে করা যায়। তো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে জ্যাপিজি কম্প্রেশন। এটা এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকসটা, সেটা হচ্ছে জ্যাপিজি কম্প্রেশন। জেপিজি কম্প্রেশনের মধ্যে আমরা বলেছিলাম যে এখানে কি করবে, যে সোর্স ইমেজ, ইমেজ নিবে, নেওয়ার পরে তোমার এটা ফরওয়ার্ড ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন করবে। করার পরে কোয়ান্টাইজার সেটাকে কোয়ান্টাইজেশন করবে, সেটাকে তারপরে হচ্ছে এটাকে টেবল স্পেসিফিকেশন করবে, সেটা হচ্ছে এনট্রপি ডিকোডার। তখন আমরা পরবর্তীতে এনট্রপি এনকোডার, সেটার মাধ্যমে আমরা কি পাবো, এটা কম্প্রেস ইমেজ পাবো। পরবর্তীতে সেটাকে আমরা যখন কম্প্রেস ইমেজকে যখন আবার এনট্রপি ডিকোডার, ডিকোয়ান্টাইজার, তারপরে আছে ইনভার্স ডিসক্রিট, কোসাইন ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা সেটাকে আবার কি পাবো, ওই জেপিজি কম্প্রেস করার পরে আবার সেটাকে আবার পূর্বের অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব, যদিও আমরা 100% ওটা পাবো না। তুমি দেখবা একটা জেপিজি ইমেজে যদি তুমি কনভার্ট করো একটা মানে ইমেজকে, পরবর্তীতে তুমি যদি এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে যাও, তুমি 100% কিন্তু ওটার অ্যাকুরেসি পাবে না। ঠিক আছে, তো জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ না, যেটার নাম হচ্ছে জেপিইজি। হ্যাঁ, তো এটাতে কিভাবে করে আসলে, এটা একটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে কি, একটা ইমেজকে 8x8 সাব ইমেজে ভাগ করবে। এখানে যেটা বললো 8x8 সাব ইমেজে ভাগ করবে। ফর ইচ সাব ইমেজ, প্রত্যেকটা সাব ইমেজে কি করবে, ডু শিফট দ্য গ্রে লেভেল ইন দ্য রেঞ্জ -128 to 127। কি করবে, গ্রে লেভেলকে তার বর্তমান যে গ্রে লেভেল আছে সেটার থেকে শিফট করবে। রিডিউস দ্য ডাইনামিক রেঞ্জ রিকোয়ারমেন্ট অফ ডিসিটি। তারপরে হচ্ছে এইটা করার মানে ডিসিটি করার আগে এটাকে ওই গ্রে লেভেলের রেঞ্জটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। অ্যাপ্লাই ডিসিটি, ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন, ইকুয়ালস টু 64 কোএফিসিয়েন্ট, মানে 8x8 প্রত্যেকটাতে, এবং
ওয়ান ডিসি কোএফিসিয়েন্ট, ডিসক্রিট কোসাইন কোএফিসিয়েন্ট F00 আমরা ওখানে জানি, এবং 63 নাম্বার এসি কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে FUB। ওই যে আমরা এগুলো ফোরিয়ার ট্রান্সফরমেশনের ভ্যালু। পরবর্তীতে আমরা বলেছিলাম যে করব এটাকে শিফটেড নিয়ে যাব, তারপর এখানে ডিসক্রিট কোসাইন ফুরিয়ার ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন আমরা করব। তারপরে 4 নাম্বার স্টেপে কি করব, কোয়ান্টাইজ দ্য কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট আমরা বের করব। হ্যাঁ, আমরা যেহেতু এখানে কোয়ান্টাইজেশন স্টেজ আছে, এই যে কোয়ান্টাইজেশন, তখন কি করব, এই 4 নাম্বার স্টেপে গিয়ে কোয়ান্টাইজ দ্য কোএফিসিয়েন্ট, রিডিউস দ্য অ্যামপ্লিটিউড, তার অ্যামপ্লিটিউড রিডিউস করব, দ্য কোএফিসিয়েন্ট দ্যাট ডু নট কন্ট্রিবিউট এ লট, মানে যে সমস্ত কোএফিসিয়েন্ট গুলার পরবর্তীতে আমার অত বেশি মানে ইয়ের দরকার নেই, কম্প্রেসের ক্ষেত্রে অত বেশি ইয়ে করবে না, কত বেশি ভূমিকা রাখবে না, তখন সেগুলার আমরা অ্যামপ্লিটিউডকে কি করব, সেগুলার মানে অ্যামপ্লিটিউডকে রিডিউস করে নিব। এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। এবং পরবর্তীতে এটা ইউজ করে আমরা কি করব, এই কোয়ান্টাইজেশন টেবলের মধ্যে প্রত্যেকটা ভ্যালু রাখবো। হ্যাঁ, বেস্ট হচ্ছে মানে হচ্ছে 1 এবং ওস্ট, মানে হাই ভ্যালু যেটা 25, এটা হচ্ছে হাই ভ্যালু। সবসময় কোয়ালিটি ভালো রাখার জন্য এর মাঝখানে রাখা দরকার। হ্যাঁ, এই ভ্যালুগুলো এখানে কোয়ান্টাইজেশন টেবলে এর মাঝখানে রাখা দরকার। পরবর্তীতে আমরা কি করব, এগুলোকে কোয়ান্টাইজেশন করব। কোয়ান্টাইজেশন করার পরে আফটার ডিএফ, মানে এটা করার পরে কোয়ান্টাইজেশন টেবলে রাখবো। করার পরে এটা হচ্ছে ফাইনাল স্মল ম্যাগনিটিউড কোএফিসিয়েন্ট হ্যাভ বিন ট্রাঙ্কেটেড টু 0, যেগুলা ম্যাগনিটিউড, তারপরে পরবর্তীতে এগুলাকে আমরা যেগুলা মানে স্মল ম্যাগনিটিউড রয়েছে সেগুলাকে আমরা 0 করে দিব। পরবর্তীতে অর্ডার দ্য কোএফিসিয়েন্ট ইন জিগজ্যাগ অর্ডারিং, তারপরে এটাকে আমরা কি করব, এভাবে জিগজ্যাগ অর্ডার করব। ঠিক আছে, জিগজ্যাগ অর্ডার করব। করার পরে তারপরে ভ্যালুগুলাকে এভাবে এর মতো করে এভাবে লিখব। ঠিক আছে, তারপরে হচ্ছে এনকোড দ্য কোএফিসিয়েন্ট। পরবর্তীতে এগুলাকে আমরা ডিকোড করার পরে পরবর্তীতে আমরা যদি এনকোডিং করতে চাই, না পরবর্তী এনকোড করব পরবর্তীতে ফ্রম ইন্টারমিডিয়েট সিম্বল সিকোয়েন্স এন্ড আরেকটা পরবর্তীতে এনকোড ইন্টারমিডিয়েট সিম্বল সিকোয়েন্স ইনটু বাইনারি সিকোয়েন্স। হ্যাঁ, সিম্বল সিকোয়েন্স থেকে আমরা বাইনারি সিকোয়েন্সে বানাবো। দেখো পরবর্তীতে ইন্টারমিডিয়েট সিম্বল সিকোয়েন্স, হ্যাঁ, এগুলাকে মানে পেয়ার করে লিখবো। করার পরে পরবর্তীতে DC coefficient of block other than first block is substituted by difference between D coefficient of current block and that of the previous block. তারপর আমরা কি করব, এগুলোকে ভ্যালু চেঞ্জ করব, ডিফারেন্স বের করে আরেকটা ব্লক থেকে আরেকটা ব্লকের ডিফারেন্স বের করে এভাবে করে আমরা কি করব, এটাকে কম্প্রেস করব। ঠিক আছে, একই এসি কোএফিসিয়েন্ট এনকোডিং। এটাই হচ্ছে মোটামুটি ফাইনাল সিম্বল সিকোয়েন্স। পরবর্তীতে এটাকে আমরা বিটে কনভার্ট করব। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমরা কিভাবে একটা জেপিজি, হ্যাঁ, ইমেজ আমরা কম্প্রেস করলাম। ঠিক আছে, তো এখানে আরো বেশ কিছু জিনিস টেকনিক রয়েছে এখানে আমরা যেগুলো পড়লাম প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটাই এখানে আমরা উপরে যেগুলো পড়লাম লসলেস এবং লসি, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটার এনকোডিং টেকনিক আছে। আমরা এখানে শুধুমাত্র হফম্যান কোডিং পড়িয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে প্রথম দিকে ফিক্স লেন্থ, হ্যাঁ, রান লেন্থ কোডিং এনকোডিং পড়িয়েছি, দুইটা পড়িয়েছি এখানে। কিন্তু এখানে আরো এই প্রত্যেকটার আলাদা আলাদা এনকোডিং টেকনিক রয়েছে। প্রত্যেকটার আলাদা আলাদা এনকোডিং টেকনিক রয়েছে। তো মোটামুটি এই চ্যাপ্টারের বেশি আর কিছু আমরা পড়াচ্ছি না। এই চ্যাপ্টারের আমরা প্রথম দিকে যেগুলো পড়ালাম, বিভিন্ন ধরনের কোডিং রিডান্ডেন্সি আছে। তারপরে হচ্ছে এখান থেকে ম্যাথ আসতে পারে হচ্ছে তোমার এই যে বিশেষ করে হফম্যান কোডিং থেকে কোডিং এর যেই ম্যাথ টাইপের এই জিনিসগুলো আসার সম্ভাবনা আছে। এটা গত 2-3 প্রায় সময় এগুলো এখান থেকে আসে। কোডিং
এমনিও গিয়া স্যার, এর কারেন্ট গেছে গিয়া, ঠিক আছে?